শহরেই একটা পরিত্যক্ত বাড়ি এক ভদ্রলোক কয়েক মাস আগে ভাড়া নিয়েছিলেন। পরিত্যক্ত বললে ভুল হবে, আসলে বাড়িটাতে বেশ কয়েকদিন কেউ ছিল না। কয়েক মাস ধরে বাড়িটা ভাঙা পড়েছিল। বাড়ির যে আসল মালিক রয়েছে তিনি দেশে থাকেন না। বাড়িটার দায়িত্ব তিনি যাকে দিয়েছিলেন সে বাড়িটা ভাড়া দিয়ে থাকে, তবে সেই বাড়িতে খুব বেশি দিন কেউ থাকতে পারেন। বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, ভয় পেয়ে নাকি সেই বাড়িটা সবাই ছেড়ে দেয়। তবে এর আগে সেই বাড়িতে কাউকে খুন হতে হয়নি, খুনটা হয়েছে বর্তমানে। ভদ্রলোকের একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসার কাজের জন্যই তিনি বাড়িটা ভাড়া নিয়ে এখানে ছিলেন। এখান থেকে তার কাজকর্মের সুবিধা হতো তাই। তবে কাল রাতে তিনি খুন হয়েছেন, আর সকালে ব্যাপারটা জানা গেছে। ভদ্রলোকের বাড়িতে কেউ থাকে না, তিনি একাই থাকেন। তবে তার একটা দোকান রয়েছে, সেই দোকানের লোকটি আজ সকালে কোনো কারণে তার বাড়িতে এসেছিল, তখনই সে ব্যাপারটা দেখতে পায়। না হলে হয়তো ঘটনাটা এত তাড়াতাড়ি আমরা জানতে পারতাম না। সেই আশেপাশের লোকজনকে ডাকে আর তারপর পুলিশে খবর দেয়। গিয়ে ঘটনাস্থলে ব্যাপারটা আমি দেখেছি ব্যোমকেশবাবু, তারপর আপনার কাছে এলাম। খুনটা কিভাবে হয়েছে বলে আপনার মনে হয়? ধারালো ছুরি দিয়ে প্রথমে পিঠের কাছে আঘাত করা হয়েছে, তারপর সেই ছুরি দিয়েই বোধহয় গলার নলিটা কাটা হয়েছে। ভদ্রলোকের মৃতদেহ বাড়ির দোতলায় ব্যালকনির কাছে পড়েছিল, রক্তে চারপাশটা ভেসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে রাত্রের দিকেই খুনটা হয়েছে, তবে আশেপাশের কেউ কিন্তু চিৎকার শুনতে পায়নি, এমনকি অন্য কোনো শব্দও শুনতে পায়নি। ভদ্রলোককে অনেকদিন ধরেই আশেপাশের লোকজন দেখছেন। তার বাড়িতে ওই কাজের দোকানের এক লোকটি ছাড়া আর কেউ আসে টাসে না। ভদ্রলোক বেশিরভাগ সময় নাকি নিজের ঘরেই থাকতেন, বইপত্র পড়েই সময় কাটাতেন। এইসব আশেপাশের লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি। তবে সকলেই এক বাক্যে একটা কথা বলেছে, ওই বাড়িটা নাকি ভালো নয়, ওই বাড়িতে অদ্ভুত কিছু দেখা যায়। যারা আগে থেকেছে তারাও নাকি এই একই কথা বলেছে। আশেপাশের লোকেরা বলেছে ওই বাড়িটা ভালো নয়, তাই আপনি ভেবে নিচ্ছেন খুনটা কোনো মানুষ করেনি, অন্য কেউ করেছে। কিন্তু দাসবাবু, যেখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আর যেখানে ভদ্রলোকের মৃতদেহ পাওয়া গেছে, তার মানে হাতের ছাপ রয়েছে, সেখানেও আপনি এমন একটা ধারণা করছেন কি করে? আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু, এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তার কারণ রয়েছে। ওই বাড়িতে অত রাতে তাকে খুন করতে অন্য কেউ যাবে কেন? তার সাথে কারো তো শত্রুতা ছিল না। তার দোকানের লোকটি আমাদের এই কথাটা জানিয়েছে, সে এখনো এখানেই আছে। আপনি গেলে তার সাথে একবার কথা বলে নিতে পারবেন। আমি অনেকক্ষণ ধরেই ব্যোমকেশ আর দাসবাবুর কথাবার্তা শুনছিলাম, তবে নিজে কিছুই বলছিলাম না। আমি গোটা ব্যাপারটা শুনে বোঝার চেষ্টা করছিলাম আসলে কি হয়েছে। ব্যোমকেশ আর আমি ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। ব্যোমকেশ তার ইজি চেয়ারে বসে দুটো চোখ বন্ধ করে সিলিংয়ের দিকে মাথা তুলে রয়েছে, তার দুটো হাত মাথার পেছনের দিকে। বোঝাই যায় সে খুব মন দিয়ে কিছু ভেবে চলেছে, অথবা ব্যাপারটা বুঝতে চাইছে। সে খুব মন দিয়ে ভাবছে। ব্যোমকেশ মাঝে মাঝে এমনটা করে, সে খুব মন দিয়ে ভাবছে এমনটা দেখায়, তবে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। এই মুহূর্তে ধরেই নিয়েই কারো সে মন দিয়ে ভাবছে, কারণ আমাদের উল্টো দিকে বসে রয়েছে দাসবাবু, আর দাসবাবু আমাদের জন্য একটা অদ্ভুত কেস নিয়ে এসেছে। কেসটা অদ্ভুত সে কথা বলছি, তার কারণ ভদ্রলোক বেশ ভয় পেয়ে আছে। ভদ্রলোকের মনেরও হয়েছে এই কেসটায় যে খুনি রয়েছে সে আসলে কোনো মানুষ নয়, না কোনো পশুও নয়। তবে দাসবাবুর কথায় যিনি খুন করেছেন তিনি হলেন। ব্যোমকেশবাবু, আপনি তো এসব বিশ্বাস করেন না, তবে ছোটবেলায় আমিও কিন্তু এসব অনেক শুনেছি। ওই রাতের বেলা যারা ঘুরে বেড়ায়, বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। ব্যোমকেশ মুখটা একটু গম্ভীর করে আরো গম্ভীর গলায় বলল, কাদের কথা বলছেন দাসবাবু? একটু খোলসা করে বলুন, নাহলে তো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছেন না? দেখুন, এই ভর দুপুরে ওসব বলতে নেই, তবুও বলি, আমার মনে হয় যে খুন করেছে সে কোনো মানুষ নয়, সে কোনো অশরীরী আত্মা। দাসবাবুর কথায় ব্যোমকেশ হা হা করে হেসে উঠল। আমার যে একটু হাসি পায়নি তা নয়, তবে সত্যি বলতে আমি একজন সাহিত্যিক,
আর লেখকের কারণে বিভিন্ন সময়ে এমন অনেক কিছু পড়াশোনা করতে হয় কিংবা লিখতে হয় যার সাথে স্বাভাবিকের কোনো সম্পর্ক নেই। বর্তমান সময়ে বেশ কিছু সাহিত্যিককে আমি ভূতের গল্প লিখতে দেখেছি, তাই তারা দাবি করেন ভূত নাকি সত্যিই আছে। আর সেই দাবি থেকে আমি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে ভূত আছে কিংবা নেই তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে সেই ভূত যদি রাতের বেলায় কোনো একটা মানুষের ঘরে ঢুকে থাকে এবং তাকে খুন করে বসে, তাহলে সেটা নিয়ে তো মাথা ব্যথা করতেই হবে। আর ঠিক সেই কারণে ব্যোমকেশের কাছে দাশবাবুর আসা। ভদ্রলোক সকালে টেলিফোন করেছিলেন, টেলিফোন করে নিজের আসার কথাটা বলে দিয়েছিলেন। আর মাত্র মিনিট কুড়ি আগে ভদ্রলোক এখানে এসে পৌঁছেছেন। তারপর শুনিয়েছেন অদ্ভুত একটা কেসের কথা। আর সেটা শোনার পর থেকেই ব্যোমকেশ ইজি চেয়ারে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে চোখখানা বন্ধ করে রয়েছে। দাশবাবু বোধহয় একটু অধৈর্য হয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি আপনাকে মিথ্যা বলছি না, আমি যেটা বলছি সত্যিই বলছি। ওই বাড়িতে কেউ থাকে না, আর আশেপাশে যে কটা বাড়িঘর আছে সেখানকার লোকেরা রাতে তেমন কিছুই দেখেনি। তবে অনেক বছর ধরে বাড়িটা বন্ধ ছিল। ওই ভদ্রলোক সম্প্রতি বাড়িটা ভাড়া নিয়ে এসেছেন। আপনিই বলুন, ওই ভদ্রলোক তো এখানকার নয়, এখানে নতুন এসেছেন। তার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে যে তাকে ফোন করবে? আর ওই বাড়িতে ব্যালকনিতে নাকি রাতের বেলায় কাউকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। মাঝে মাঝে বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলতেও দেখা যায়। অথচ ওই বাড়িতে আশেপাশের লোক কাউকে দেখেনি। তাহলে আর বলছি কি, ও বাড়িতে কেউ থাকে না। একবার ওখানে গিয়ে আশেপাশের লোকেদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন ব্যোমকেশবাবু। আর এই যে অজিতবাবু, যেখানে খুনটা হয়েছে তার আশেপাশে যে হাতের ছাপগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মানুষের হাতের ছাপ হতেই পারে না। এতক্ষণ পরে ব্যোমকেশ চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার কথায় ধরে নিচ্ছি যে ফোনটা কোনো মানুষ করেনি, আপনার ওই কোনো অশরীরী আত্মা করেছে। কিন্তু তাহলে তো তারও তো একটা মোটিভ থাকা দরকার। অকারণে সে কাউকে খুন করতে যাবে কেন? মোটিভ তো রয়েছে। ওই বাড়িতে এরকমটা থাকতে এসেছিল, সেটাই মোটিভ। এসব অশরীরী আত্মারা নিজেদের জায়গায় অন্য কাউকে দেখতে পারে না ব্যোমকেশবাবু, বড্ড হিংসা করে। কিন্তু একটা কথা বলুন আমায়, যদি সেই অশরীরী আত্মাকে আমরা খুঁজে বার করতে পারি কিংবা তার অপরাধ প্রমাণ করতে পারি, তাহলে তাকে শাস্তি দেবেন কি করে? দাশবাবুর দুটো চোখ যেন গোল হয়ে এলো। তিনি সেভাবে একটু ভয় জড়ানো গলায় বললেন, একই কথা বলছেন ব্যোমকেশবাবু, তাদের কি আবার শাস্তি দেওয়া যায় নাকি? তবে তবে বুঝতে পারছেন, পুলিশের রিপোর্টে তো আর এসব লেখা যাবে না। তাই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করা দরকার। তদন্ত করার পরে আপনি যদি এ কথা বলেন তাহলে হয়তো শান্ত হবে। তবে তবে একটা রিপোর্টও লিখতে হবে তো। দাসবাবু, আইন কখনোই অশরীরী আত্মা কিংবা ভূতের ব্যাপারকে স্বীকার করে না। উনি কখনোই অশরীরী আত্মা এমনটা রিপোর্টে আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে কেস ডিসমিস হয়ে যাবে কিংবা কেসটা চাপা পড়ে যাবে। তার বাইরে আর অন্য কিছু হবে না। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি একবার চলুন না, আপনি একবার গিয়ে ঘটনাস্থলটা দেখুন, তাহলে গোটা ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। আর তাহলে আপনার তদন্ত করতেও সুবিধা হবে। আমি ওসি সাহেবের পারমিশন নিয়েই এসেছি আপনাকে নিয়ে যেতে। কিন্তু আপনাকে কিন্তু কেসটা নিতেই হবে। হ্যাঁ, আপনাকে যে করেই হোক কেসটা নিতেই হবে ব্যোমকেশবাবু। আমি ব্যোমকেশকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। সে দাশবাবুর কথা শুনে চলেছে, কিন্তু উত্তর দিচ্ছে না। সে যেন অন্য কিছু ভেবে চলেছে, অথচ কেসটা এমন কিছুই দাশবাবু এখনো বলেননি যাতে কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তাই আমি বললাম, এই ব্যোমকেশ, তুমি তখন থেকে কি ভেবে চলেছ বলো তো? আমি দাশবাবুর কাছ থেকে যতটা শুনলাম তাতে তো ভাবার তেমন কিছুই নেই। তবে তুমি বেশ গভীরভাবে কি এমন ভাবছো? ব্যোমকেশ হেসে আমার দিকে তাকালো, তারপর চেয়ারের উপর সোজা হয়ে বসতে বসতে বলল, অনেকদিন আগে ঠিক এমন একটা কেস আমার হাতে এসেছিল। তবে তখন তোমার সাথে আমার পরিচয় হয়নি। তখন আমার এই পেশায় আমি নতুন সামান্য 2-1টা কেস সলভ করেছি, পুলিশকেও 2-1টা কেসে সাহায্য করেছি। তখন দাসবাবু ছিলেন না, তখন ছিল রাখালবাবু। সেই রাখালবাবু একবার এমন একটা সমস্যা আমার কাছে নিয়ে এসেছিল। তবে রাখালবাবুর কথা তোমাদের আগেই বলেছি, রাখালবাবু কিন্তু এসবে বিশ্বাস করতো না। সেও ভেবেছিল কেসটা অন্য কিছু, তবে এমনভাবে আমাদের সামনে এসেছিল যে মনে হবে খুনি কোনো মানুষ নয়। তবে দাসবাবু, সেই কেসেরও কিন্তু শেষে দেখা গিয়েছিল খুনি একজন মানুষ। সে আপনি যাই বলুন ব্যোমকেশবাবু, এই কেসে কিন্তু খুনি কোনো মানুষ হতে পারে না। তাহলে তোমার মনে হচ্ছে সেই কেসের সাথে এই কেসটার মিল থাকলেও থাকতে পারে, তাই তো?
দুটো কেসে একটাই মিল অজিত। সেই কেসেও প্রথমে মনে হয়েছিল কাজটা কোনো অশরীরী আত্মাই করেছে। তাহলে তোমাদের ব্যাপারটা খুলেই বলি। এই দাসবাবু, ঘন্টাখানেক বসেই যান না হয়, তারপর আপনার সাথে আমরা বেরিয়ে পড়ব। ঘটনার সালটাও দেখা হবে। তবে ব্যাপারটা বারবার মনে হচ্ছে যখন আপনাকে একটু খুলেই বলি, আপনিও শুনেই দেখুন। দাসবাবুর মুখ দেখে মনে হলো গল্প শোনার ইচ্ছে তার নেই, কিন্তু ব্যোমকেশ যখন বলেছে তখন তাদের আপত্তিও করতে পারছে না। তাই একটু বিরস মুখে বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, তবে আরেক কাপ চা কিন্তু খাওয়াতে হবে তাহলে। দাসবাবুর কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই হেসে উঠলাম। দাসবাবু আরেকটু গুছিয়ে বসতেই আমি রান্নাঘরে গিয়ে বৌঠানকে চায়ের জন্য বলি, তারপর ব্যোমকেশের পাশে এসে বসলাম। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে শুরু করলো। আগেই বলেছি, তখন এই পেশায় আমি প্রথম পুলিশকে বেশ কয়েকটা কেসে সাহায্য করেছি। তবে সেই মুহূর্তেও পুলিশের সাথে একটা চুরির কেসে কাজ করছিলাম। চোরকে খুব সহজে ধরা যাচ্ছিল না। একটা ধারণা আমরা করতে পেরেছিলাম যে কাজটা কে করেছে, তবে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ জোগাড়ের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। ঠিক সেই সময় রাখালবাবু একদিন আমার বাড়িতে এসে পৌঁছল। প্রথমে বসে বেশ কিছুক্ষণ সেই কেসের ব্যাপারে আলোচনা করার পরে হঠাৎ বলে উঠল, ব্যোমকেশ, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি বুঝলে। কেসটা বেশ কয়েকদিন ধরেই হাতে রয়েছে, কিন্তু তোমায় বলে ওঠা হয়নি। রাখালের কথা শুনে বুঝতে পারলাম সে দোষটা তো করছে। তাকে এমন ইতস্তত করতে আমি এটাকে শুনিনি। তাই ব্যাপারটা যে একটু অন্যরকম সেটা বুঝতেই পারছিলাম। তাই বলে উঠলাম, আরে অত চিন্তা করো না রাখালবাবু, খুলেই বলো না ব্যাপারটা কি, তারপর দেখছি খুন নাকি চুরি। খুন আসলে শহরের বাইরের দিকে, মোটামুটি ওই উত্তরের দিকে একটা থানার ঘটনা। সেই থানার অফিসার আমার বেশ পরিচিত। সেই ব্যাপারটা আমায় বলেছে, এমনকি তোমার কথাও সেই বলেছে। তবে তুমি জানো এখন এই চুরির কেসটা নিয়ে আমরা ফেঁসে আছি, তাই এখন তোমাকে আর আমি কিছু সেরকম বলিনি। ব্যাপারটা হলো, একটা পরিত্যক্ত বাড়িতে একটা খুন হয়েছে। তবে সেটা কে করেছে আর কেন করেছে তার কিছুই বোঝা যাচ্ছে না। সব থেকে বড় কথা হলো, সেই বাড়িতে নাকি কখনোই কেউ যায় না। সেই বাড়িতে ওই লোকটা কোথা থেকে এলো আর কেনই বা এলো বোঝা খুব মুশকিল। দেখুন রাখালবাবু, আপনি বলছেন ওই বাড়িতে কেউ যায় না, তাহলে লোকটা ওখানে গেল কি করতে? আর খুন যখন হয়েছে তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ তো আছে। সেটা আমিও ভাবছি, কিন্তু আশপাশের লোকজন ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে। ওই বাড়িতে নাকি রাতের বেলা কাউকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। মাঝে মাঝে বাড়ির দিক থেকে অদ্ভুত স্বরে হাসি বা কান্নার আওয়াজ ভেসে আসে। এমনকি রাতের বেলা বাড়ির দোতলার ভাঙাচোরা ঘরে আলোও জ্বলতে দেখা যায়। ওই বাড়ির কাছে বেশ দু একজন আগে ভয় পেয়েছে। শুধু আলো জ্বলতে দেখা যায় আর বাড়িতে রাতের বেলা কাউকে দেখা যায় বলে ভয় পেয়েছে? আহা, সেটা নয়। যারা ভয় পেয়েছে তারা বাড়ির কাছে অদ্ভুত কিছু দেখেছে। ঠিক কী দেখেছে তা কেউ খুলে বলতে পারেনি। অথচ তারা বলেছে ওই বাড়ির সামনে নাকি সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার উচ্চতা নাকি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। একজন তো এটাও বলেছে যে সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নাকি দেখেছিল একটা লম্বা হাত তার দিকে এগিয়ে আসছে, আর একটু হলেই তাকে ধরে ফেলবে। তা সে কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে আর কি, এবং সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে গেছে। রাখালবাবুর কথা শুনে আমি বুঝতে পারলাম সেই সমস্ত কিছু বিশ্বাস না করলেও ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা বলছে না। রাখালবাবুকে আমি মিথ্যে কথা বলতে কিংবা বাড়িয়ে বলতে শুনিনি। সে কাজের ছেলে, আর পুলিশ হিসেবে সে যে একজন যোগ্য মানুষ তা বলার অপেক্ষা রাখে না। তাই বললাম, তাই নাকি? তাহলে তো ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। তুমি তোমার সেই পরিচিত অফিসার বন্ধুকে বলে রাখো। লোকটা এদিকার নয়, খুনটা হয়েছে আজ থেকে 3 দিন আগে। তবে লোকটার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। আমরা না হয় কাল সকালে একবার গিয়ে জায়গাটা দেখে আসবো। যার খুন হয়েছে তার ব্যাপারেও কি খোঁজ খবর নেওয়া হয়েছে? তাহলে লোকটার ব্যাপারে খোঁজ নিতে বলে দিন। আর কাল সকালে আমরা তাহলে একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসি। তারপর না হয় বোঝা যাবে কাজটা কে করেছে, মানুষ না অন্য কিছু। পরদিন সকালে রাখালবাবুর সাথে সেই বাড়িটার কাছে গেলাম। সময় লেগেছিল, কারণ রাখালবাবুর সাথে বেরিয়ে প্রথমে যেতে হলো সেই অফিসারের থানায়। তাদের সেখান থেকে পুলিশের জিপে করে আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে। জায়গাটা দেখি কিন্তু একটু কেমন লাগবে, কারণ আশেপাশে ঘরবাড়ি নেই। সেই বাড়িটা যে রীতিমতো ভাঙাচোরা আর পরিত্যক্ত তা বাইরে থেকেই বোঝা যায়। চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। বাড়ির মধ্যেও এখানে ওখানে দেওয়ালের গায়ে শ্যাওলা আর বটগাছ গজিয়েছে। দিনের বেলাতেও সেই ঘরের ভেতরে যে অন্ধকার থাকে তা বোঝা যায়। তাছাড়া আশেপাশে পায়রা বাসা করেছে। আমরা 3 জন যখন বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকলাম তখন দুপুর। হাঁটতে হাঁটতে বাড়ির একতলার সিঁড়ি দিয়ে উঠে বুঝতে পারলাম
চারপাশে ধুলো জমে আছে দেওয়ালে। এখন ওখানে ভাঙা, এমনকি ছেলেটা বিপজ্জনকভাবে ভেঙে রয়েছে। যখন তখন এই সিঁড়ি ভেঙে পড়তে পারে। বাড়িটা বেশ পুরনো, বাড়ির থাম, সিলিং, এমনকি গাঁথুনি দেখলে তা বোঝা যায়। আমরা কোনো রকমের সিঁড়ি দিয়ে উপরে উঠে ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম। তারপর রাখাল বলল, ওই ঘরে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তবে মৃতদেহের সাথে আর কিছু ছিল না? রাতের বেলা লোকটাই বাড়িতে এলো, অথচ তার সাথে কিছুই ছিল না। ব্যাপারটা কেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে না? আমাদের সাথে যে অফিসার ছিলেন তিনি ততক্ষণ পর্যন্ত চুপ করেছিলেন, কিন্তু এবার বললেন, ব্যোমকেশ বাবু, খুনটা কোনো মানুষে করেনি। আমার মনে হয় লোকটাকে এখানে টেনে নিয়ে এসেছিল অন্য কিছু। তার কথা শুনে আমি কিছু বলার আগেই রাখাল বলে উঠল, তোমার যত বাজে বাজে কথা! যদি মানুষ ছাড়া অন্য কেউ খুন করবে তাহলে ছুরি ব্যবহার করলো কেন? তোমাদের ওই ভূত প্রেত, এদের তো আর মানুষ মারতে ছুরি লাগে না। রাখাল বাবু, আপনি এসব বিশ্বাস করেন না আমি জানি, কিন্তু এসব হয়, এসব আছে। আমি ছোটবেলায় আমাদের গ্রামে... হ্যাঁ, তোমাদের গ্রামের গল্প রাখো তো। এখন বলো, লোকটার ব্যাপারে কিছু জানা গেছে? লোকটা শহরের বাইরে থেকে এসেছিল এখানে। একজনকে পাওয়া গেছে যে লোকটাকে এই বাড়িতে সেদিন সন্ধ্যাবেলা ঢুকতে দেখেছিল। তবে সেই লোকটা জানিয়েছে এর সাথে নাকি আরো একজন ছিল। তবে আমরা কিন্তু এখানে এই একজনকেই পেয়েছি, অন্য একজনকে পাইনি। তাহলে সেই লোকটার ব্যাপারে খোঁজ খবর করুন, আর তাকে পাওয়া গেলেই আশা করি কিছু একটা জানা যাবে। আর লোকটা কেন এখানে এসেছিল সে ব্যাপারে কিছু বোঝা গেছে? না, কিন্তু ব্যোমকেশবাবু, এখানে রাতের বেলা কেউ যে আসে না। এই লোকটা কেন এসেছিল সেটাই তো আমরা বুঝতে পারছি না। কোনো একটা কারণ তো আছে। কোনো একটা কারণ নেই এখানে লোকটা এসেছিল, না হলে শহরের বাইরে থেকে একজন এসে ঠিক এই বাড়িটাতেই উঠবে কেন? তবে কোনটা কেন হলো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় যে লোকটার সাথে, এই লোকটা এখানে এসেছিল, তার সাথে কোনো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়, তখনই সে খুনটা করে এখান থেকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। না রাখালবাবু, আপনি ভুলে যাচ্ছেন। ওদের দুজনকে এখানে ঢুকতে অনেকেই দেখেছে, আর তারপরেও খুনটা করার মতো সাহস করবে না। সেক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় অন্য কোনো ব্যাপার ঘটেছে। একটা কাজ করুন তো রাখালবাবু, সম্প্রতি শহরে চোরা চালানোর একটা দল সক্রিয় হয়ে উঠেছিল না? সেই দলের ব্যাপারে একটু খোঁজ নাও। দেখো এর মধ্যেই সেই দলের কোনো জিনিসপত্র বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি। আর সম্প্রতি কোনো... আচ্ছা আচ্ছা, রাখালকে কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। আমরা যে কেসটার তদন্ত করে চলেছিলাম, আসলে সেই চুরির ব্যাপারে এই কেসে একটা অস্ত্র, পাথরের মূর্তি একটা বাড়ি থেকে চুরি গেছে। সন্দেহ করা হচ্ছিল বাড়ির কাজের লোকটি এটা করেছে, কিন্তু তার বাড়ি কিংবা যে বাড়ি থেকে চুরি হয়েছে সেই গোটা বাড়িটা তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। এখন আমার হঠাৎ করেই মনে হলো সেই চুরির সাথে এই লোকটার খুনের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তাই রাখালবাবুকে এই বাড়িটার উপর নজর রাখার ব্যবস্থা করতে আর সেই অফিসারটিকে ওই লোকটার ব্যাপারে আরও খোঁজ খবর নিতে বলে সেদিনের মতো আমরা সেখান থেকে চলে গেলাম। পরদিন সকাল থেকে কিন্তু আগের সেই চুরিটার ব্যাপারেই তদন্ত করতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল কাজের লোকটি কোনোভাবে জিনিসটা বাইরে কোথাও পাচার করে দিয়েছে, তাই তার উপর নজর রাখার দরকার। তবে সরাসরি তার উপর নজর রাখলে সে সাবধান হয়ে যাবে, তাই সাদা পোশাকের পুলিশকে তার বাড়ির উপর নজর রাখতে বলেছিলাম। তখনও পর্যন্ত কিছু জানা না গেলেও আমার কেমন যেন সন্দেহ হয়েছিল খুব তাড়াতাড়ি কিছু একটা জানা যাবে। আর ঠিক তখনই শহরের বুকে আরও একটা চুরি হয়ে গেল। এবারও চুরি হয়ে গেছে শহরের একটা বিত্তবান ভদ্রলোকের বাড়ি থেকে তাদের একটা পিতলের মূর্তি। আগে চলে গেছিল অষ্টধাতুর একটা মূর্তি, আর এবার চলে গেছে পেতলের মূর্তি। এই দুটো ব্যাপারের মধ্যে কোনো একটা সম্পর্ক যে রয়েছে সেটা বোঝা যাচ্ছিল। তবে এক্ষেত্রে বাড়ির কাজের লোকটিকে আমরা সন্দেহ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। এভাবেই প্রায় সপ্তাহখানেক কেটে গেল। এর মধ্যে আবার একদিন রাখালবাবু আমার বাড়িতে এসে পৌঁছলো। আমার চেয়ারের সামনে বসে একটু উত্তেজিত হয়ে বলল, ব্যোমকেশ, তোমার কথা মতো ওই বাড়িটার উপর নজর রেখেছিলাম, তবে রাতের বেলা ওই বাড়ির আশেপাশে কারা যেন ঘুরে বেড়ায় বলে মনে হচ্ছে। তবে বাড়ির ভেতরে কেউ ঢোকেনি। যে লোকটাকে বাড়ির উপর পাহারায় রাখা হয়েছিল সে এটাই বলেছে, কিন্তু তারা বাড়ির ভিতরে ঢুকছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। রাখালের কথায় আমি কেমন যেন চমকে উঠে বললাম, বাড়ির ভেতর ঢুকছে না মানে? তোমার কথায় আমার সেই বন্ধুটি, যে লোকটিকে সাদা পোশাকে ওই বাড়িতে নজর রাখতে বলা হয়েছিল, সে ওই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বাড়িতে একটা গোটা দিন অপেক্ষা করে।
এমনকি রাতেও সেই বাড়ির জানলা থেকে এই বাড়ির উঠোনটা দেখা যায়। যদিও ওখান থেকে খানিকটা দূর, তবুও বোঝা যায় মোটামুটি। আর সে বলেছে রাতের বেলা কেউ একজন কিংবা দুজনও হতে পারে, তারা রাতের বেলা ওই বাড়ির উঠোনের মধ্যে ঘুরে বেড়ালো, কিন্তু বাড়ির ভিতরে কখনোই ঢোকেনি। এমনটা যে কেন সেটা বুঝতেই পারছি না। যদি ওই ঘরে কিছু একটা থাকে তাহলে তো তারা ওই ঘরে গিয়ে ঢুকবে। বাড়ির উঠোনে ঘুরে বেড়ানোর কারণটা কি জানি। তাহলে কি কিছু আছে? হঠাৎ করে একটা সম্ভাবনা আমার মাথায় এলো। আমি তাই বললাম, লোকগুলো কবার এসেছিল বলো তো? একবারই এসেছিল, অন্তত সেই লোকটা তো আমাদের তাই জানিয়েছে। রাখালের কথায় আমি কেমন যেন কেসটা সম্পর্কে একটা অনুমান করতে পারছিলাম, কিন্তু তবুও আমাদের প্রমাণ দরকার। তাই সেই প্রমাণের জন্য আমি অপেক্ষা করতে চাইলাম। তাই বললাম, পাহারার কাজে যাকে রেখেছেন তাকে সেখান থেকে সরে যেতে বলুন। বলুন তার কাজ শেষ হয়েছে। এখন আমি না বলা পর্যন্ত যেন ওই বাড়ির উপর কেউ নজর না রাখে, এমনকি পুলিশ পর্যন্ত ওদিকে যেন না যায়। আরও একটা কাজ আপনাকে করতে হবে। রাখালবাবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি কাজ ব্যোমকেশ? আমি তখন তাকে আমার পরিকল্পনাটা পুরোটাই খুলে বললাম। শুনতে শুনতে রাখালবাবুর মুখ হাঁ হয়ে যাচ্ছিল। সবার শেষে তার মুখে একটা হাসি ফুটল। সে বলল, সত্যিই ব্যোমকেশ, তোমার বুদ্ধি আছে বটে। তোমার কথা মতোই কাজ হবে, কিন্তু এই চুরিগুলোর ব্যাপারে তাহলে এখন কি করব? আমি দুটো হাত মাজার পেছনে দিয়ে আর মোড়া ভাঙতে ভাঙতে বললাম, কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে থাকুন। কাজের লোকগুলোকে ছেড়ে দিন। তাদের উপর যে পুলিশি পাহারা রয়েছে সেগুলো তুলে নিন। সবাইকে মুক্ত করে দিন। উড়তে দিন রাখালবাবু, উড়তে দিন, উড়তে দিন। উড়তে উড়তে পাখি ঠিক কোথায় গিয়ে বসে সেটাই তো দেখা দরকার, তাই নাকি? ব্যোমকেশ থামতেই দাসবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, আপনি ঠিক কিসে তদন্ত করেছিলেন বলুন তো? হ্যাঁ, একবার বলছিলেন আপনি চুরি তদন্ত করছেন, আবার বললেন সেই লোকটার মারা যাওয়া তদন্ত করছেন। আসলে আপনি করছিলেনটা কি? আমি শুধু অনুমান করেছিলাম, আর সেই অনুমানের ভিত্তিতে আমি দেখতে চাইছিলাম এরপরে কি ঘটে। কারণ এরপরে কি ঘটে সেটা দেখা খুব দরকার ছিল। তা না হলে আমার সব অনুমান একটা সঠিক দিকে যেত, যেটা দিয়ে আমরা এই চেষ্টা সলভ করতে পারতাম। আর আমার বারবার মনে হচ্ছিল ওই চুরিগুলো আর এই লোকটার খুনের ব্যাপারটা কোথাও না কোথাও জড়িত। অজিত, কিন্তু ব্যোমকেশ, ওই লোকগুলো ঘরের মধ্যে না ঢুকে বাড়ির উঠোনের মধ্যে ঘুরে বেড়াতো কেন? সেটা পরে বলছি অজিত। কেসের ব্যাপারে আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে। আমার কথা মতো রাখালবাবু কয়েকটা কাজ করেছিল। তার মধ্যে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো পুলিশি পাহারাগুলো তুলে নেওয়া। সেই কাজের লোকগুলোকে বোঝানো যে পুলিশ তাদের উপর নজর রাখছে না। এমনকি পুলিশ সেই দুটো বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলে চেষ্টা তারা কিছুই করতে পারছে না, ব্যাপারটা জানিয়ে এসেছিল। আর সেই কাজের লোক দুজনকে আবার কাজে বহাল করা হয়েছিল। তাদেরকে সন্দেহ করার জন্য পুলিশ এমনকি বাড়ির লোক পর্যন্ত তাদের কাছে ক্ষমা চেয়েছিল। গোটা ব্যাপারটা খুব সুন্দরভাবে মিটে গিয়েছিল। আর এদিকে সে বাড়ির উপরে পুলিশ নজর রাখত বন্ধ হলো, উল্টে সেই বাড়ি থেকে সবাইকে দূরে থাকতে বলা হলো। সে বাড়িতে অতি অস্বাভাবিক কিছু ঘটে, এই ব্যাপারটা সেই এলাকায় চাউর করে দেওয়া হলো। তারপরে আমরা করতে লাগলাম অপেক্ষা। এই ঘটনার পরে আরো সপ্তাহখানেক গেল কেটে। এই এক সপ্তাহের মধ্যে কিন্তু আরো একটা চুরি হলো। আর তখনই আমরা আমাদের কাজ শুরু করলাম। আসলে রাখালবাবুর সাথে আমার যেভাবে কথা হয়েছিল তাতে শহরে যদি নতুন কোনো চুরি হয় তাহলে সেদিন রাত থেকে ওই বাড়িটার উপর আবার নজর রাখা শুরু করতে হবে। চুরি হওয়ার সাথে সাথে এই খবরটা আমাদের কাছে এসে পৌঁছলো, কারণ ওপর মহল পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে সবাইকে জানানো হয়েছিল। আর সেদিন রাতেই রাখালবাবুর কথায় সেই বাড়িটার উপর নজর রাখা হলো। এমনকি দেখা গেল পরদিন রাতে কিন্তু আবার দুজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। যেদিন তাদের ঘুরে বেড়াতে দেখা গেছে সেদিন রাতেই কিন্তু পুলিশের বেশ কয়েকজন ওই বাড়িতে অপেক্ষা করছিল। তাদের ওই বাড়িতে ঢুকতে দেখি তারা অতর্কিতে আক্রমণ করে এবং তাদের দুজনকে গ্রেফতার করে ফেলে। কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায় না। পুলিশের লোকগুলো তাদের দুজনকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে এসে থানায় রাখে। ব্যাপারটা আমাকেও জানানো হয়। পরদিন সকালে আমি আর রাখাল তখন সেই থানায় গিয়ে পৌঁছই। লোক দুজনকে দেখেই বোঝা যায় তাদের এক প্রস্থ আদর যত্ন করা হয়েছে। তারা চুপ করে থানার জেলের মধ্যে বসেছিল। আমি গড়াদের সামনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলি, কি ব্যাপার বলো তো, এত রাতে ভূতের বাড়িতে তোমরা কি করতে গিয়েছিলে? আমার কথায় তারা কোনো উত্তর করে না। একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে, তারপর চুপ করে বসে থাকে। আমি আর একটু অপেক্ষা করতে রাখালবাবু বলে ওঠেন, চুপ করে থেকে কোনো লাভ নেই। কথা কি করে বার করতে হয় সেটা আমি ভালো করেই জানি।
এখনই ভালোই ভালোই বল, নইলে কিন্তু। রাখালবাবু করছেন কি? এভাবে নয়, বিচারা তো এমনিতেই ভয় পেয়ে রয়েছে। রাতের বেলা ভূতের বাড়িতে গিয়েছিল, তারপর এখন থানায় বসে রয়েছে। আর ওদের সাথে একটু ভালোভাবে কথা বলুন। দেখো, তোমাদের এখনো বলি, তোমরা যা জানো তা বলে দাও, নাহলে নাহলে যদি রাখালবাবু ব্যাপারটা দেখে তাহলে কিন্তু। রাখালবাবুর দিকে একবার তাকিয়ে লোক দুটো যেন নিজেদের মধ্যে ইশারে কি একটা কথা বলে নিল, তারপর চুপ করে বসে রইল। আমি বুঝতে পারছিলাম তারা এভাবে কিছুই বলবে না, তাই রাখালবাবুকে সেখান থেকে সরিয়ে এনে সেই অফিসারের কাছে বসালাম। তারপর বললাম, দেখুন রাখালবাবু, ওদের কাছে কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি, তাই আমাদের হাতে ওদের অপরাধী প্রমাণ করার কোনো সূত্র নেই। আমার মনে হয়েছিল ওদের কাছে সেই মূর্তিটা পাওয়া যাবে, যেটা পরশু শহর থেকে চুরি হয়েছে, কিন্তু মূর্তিটা তাহলে গেল কোথায়? আমার মনে হয় ওই বাড়িতেই কোথাও মূর্তিটা লুকিয়ে রাখা হয়েছে। দেখুন, আগের বার যখন চুরি হলো তারপরে ওই বাড়িতে রাতের বেলায় এই দুজনকে দেখা গেছে। আবার দুদিন আগে মূর্তি চুরি হলো, আবার ওদেরকে ওই বাড়িতে দেখা গেল রাতের বেলায়। কোথাও না কোথাও তো একটা সম্পর্ক অবশ্যই আছে। আর যে লোকটি ওই বাড়িতে মারা গিয়েছিল তার ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি। এ শহরের না হলেও লোকটা কিন্তু একটা চক্রের সাথে জড়িত। যতদূর মনে হয় চোরাচালানের চুরির সাথে চক্রটা রয়েছে, তার সাথেই লোকটা জড়িত রয়েছে। আমি নিজেও এমন একটাই ধারণা করেছিলাম, কিন্তু মূর্তিগুলো যে খুঁজে পাওয়া দরকার। এদের দুজনকে দেখে মনে হচ্ছে এরাই দাগি আসামি। এদের মুখ এভাবে খোলানো যাবে না। ওরা জানে মুখ না খুললে ওদেরকে আমরা শাস্তি দিতে পারবো না। সামান্য সন্দেহের বশে ওদের দুদিন আটকে রাখা যাবে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কেস প্রমাণ করা যাবে না। রাখালবাবু, আপনি আপনি কি ভাবছেন? ব্যোমকেশবাবু, এই বাড়িটার ভিতরে তো আমরা খুঁজে দেখেছি, ওই বাড়ির কোনো ঘরেই তেমন কিছু নেই। আর আপনার হয়তো মনে আছে যে ঘরে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই ঘরেই কিছু পাওয়া যায়নি। তাহলে মূর্তিগুলো যদি থাকে তাহলে সেগুলো কোথায় গেল? যে তিনটে বাড়িতে মূর্তি চুরি হয়েছে সেই তিনটে বাড়ির কাজের লোকেদের উপর নতুন করে নজর রাখা শুরু করতে হবে। তারা কোথায় যায়, কাদের সাথে দেখা করে, কাদের সাথে কথা বলে, সমস্ত কিছুই জানতে হবে। আরও একটা ব্যাপার খোঁজ দিতে হবে, সম্প্রতি তাদের হাতে কিছু টাকা এসেছে কিনা। আমার মনে হয় তারা যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের কিন্তু একটা বড় টাকা পাওয়ার কথা। তাহলে ব্যোমকেশবাবু, এখন আমরা কি করব? যেটা বললাম সেটাই করুন। আমি আর রাখালবাবু না হয় ওই বাড়িতে আরও একবার যাচ্ছি। বাড়িটা ভালো করে খুঁজে দেখা দরকার, তারপর কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ব্যোমকেশ এতটা বলেই থেমেছিল, কারণ পুটিরাম এর মধ্যে আমাদের জন্য চা নিয়ে এসেছে। দাসবাবু চায়ের কাপ তুলে নিয়ে একটা চুমুক দিয়ে বললেন, মূর্তিগুলো যদি ওই বাড়িতে না থাকে তাহলে থাকবে কোথায়? আর মূর্তিগুলো না পেলে তো তদন্তের কোনো লাভ হবে না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ, একটা ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে, বুঝলে, এই গোটা ব্যাপারটা একটা চক্র রয়েছে যখন, তাহলে এই দুজন অতি বড় কেউ নয়, এদের পেছনে আরও বড় কেউ ছিল, তাই তো? এদের পেছনে আরও বড় কেউ ছিল সেটা আমি ধারণা করতে পেরেছিলাম। আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে এমন কিছু করতে চাইনি যাতে সমস্ত ব্যাপারটাই ভেস্তে যায়। তাই সেই বাড়িতে যাওয়াটা আমাদের প্রয়োজনীয় ছিল। আমি আর রাখালবাবু দুজন মিলে সেই বাড়িতে গেলাম। তবে সত্যি বলতে বাড়ির প্রতিটা ঘর সমস্ত কিছু খুঁজেও কিন্তু আমরা তেমন কিছুই পেলাম না। আর কোনো কিছু লুকিয়ে রাখতে চাইলে এই বাড়িটা ভালো জায়গা, কিন্তু দুজন কনস্টেবল নিয়ে সমস্ত কিছু খোঁজার পরেও আমরা কিন্তু কিছুই পেলাম না। একসময় যখন হাল ছেড়ে দিয়েছি তখন হঠাৎ রাখালবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, রাতের বেলা ওই লোকগুলো যখন ওখানে আসতো ওরা কিন্তু কখনোই ঘরের ভেতরে ঢোকেনি, ওরা কিন্তু বাড়ির উঠোনে ঘুরে বেড়াতো। রাখালবাবুর মুখে কথাটা শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। তাহলে কি বাড়ির উঠোনে কোথাও কিছু আছে? সেই মতো বাড়ির উঠোন খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে বাড়ির জঙ্গলের জায়গার মধ্যে বেশ কয়েকটা জায়গায় এমন চোখে পড়ল যেখানে মনে হয় সম্প্রতি মাটি খোঁড়া হয়েছে। যেটা দেখতে পেয়ে আমার সন্দেহ রইল না এখানেই মূর্তিগুলো রয়েছে। তবে সেটাই যদি হয় তাহলে ওই লোকটাকে ধরা পড়েছে সে কথাটা জেনে গেছে, উদ্ধার করার চেষ্টা করবে। সেখান থেকে চলে এলাম, আর আসার সময় আরও একটা কাজ করে এলাম। বাড়িটার আশেপাশে বেশ কিছু লোকজন জমা হয়েছিল, কারণ রাখালবাবুর পরনে পুলিশের পোশাক। তাদের সবাইকে জানিয়ে এলাম এই বাড়িতে যে খুনটা করেছে তারা ধরা পড়েছে, তাই আমরা এখানে আর আসবো না, আর এই বাড়ির আশেপাশে কেউ যেন না আসে। এভাবে সমস্ত কিছু ব্যাপারটা মিটিয়ে দিয়ে আমরা সেদিনের মতো চলে গেলাম। কিন্তু সেদিন রাতেই সেই বাড়িটা থেকে নজর রাখতে লাগলাম ওই বাড়িটার উপর। আর আমাদের নজর রাখা কিন্তু সফল হলো।
সেদিন রাতেই ওই বাড়ির মধ্যে আরও একজনকে ঘুরে বেড়াতে দেখে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়িটার পাশে অপেক্ষা করতে লাগলাম তার বেরিয়ে আসার জন্য, কারণ সেই মুহূর্তে ভেতরে ঢুকলে আবার আগের মতোই একটা ভুল হয়ে যাবে। লোকটা বেশ কিছুক্ষণের জন্য ঘুরে বেড়ালো, তারপর বুঝতে পারলাম কিছু যেন বার করেছে। সমস্ত কিছু করার পর হাতে একটা কাপড়ের ব্যাগের সমস্ত কিছু জড়িয়ে নিয়ে যখন বাইরে পা রাখলো, তখন আমরা অন্ধকারে তার পিছু নিলাম। বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর দেখতে পেলাম অন্ধকারে একটা ভাড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটা কিন্তু তখন আমাদের দেখেনি। লোকটা গিয়ে ভাড়ার গাড়িতে উঠতে যাবে এমন সময় রাখালবাবু পিস্তল বার করে বলে উঠল, সাবধান, গাড়ি থেকে নামো, নামো গাড়ি থেকে। লোকটা গাড়িতে উঠে পড়েছিল এমন একটা ব্যাপারের আকর্ষিকতায় তার হাত থেকে কাপড়ের ব্যাগটা মাটিতে পড়ে গেল। আর পড়তে ফোন করে আওয়াজ হলো। সামান্য মুহূর্ত পরে গাড়ির দিক থেকে গুলি ছুটে এলো আমাদের দিকে। আমরা কোনো রকমে মাথা নিচু করে একপাশে সরে এলাম। রাখালবাবু গুলি চালালেন, আমার কাছেও পিস্তল ছিল, আমিও গুলি চালালাম। বেশ কিছুক্ষণের মধ্যেই ওদের একজনের গুলি লেগেছে বলে মনে হলো, কারণ একটা চিৎকার শোনা গেল। আর তার সাথে সাথেই গাড়িটা চলতে শুরু করলো। আমি আর রাখালবাবু দৌড়ে গেলাম গাড়িটার পিছু পিছু। বেশ খানিকটা এভাবে দৌড়ে যাচ্ছে, কিন্তু তখনও গাড়ির দিক থেকে গুলি চালানো হচ্ছে, তাই আমাদের সাবধানে এগোতে হচ্ছে। অন্ধকারের জন্য আমাদের সামান্য সুবিধা হচ্ছে। একসময় গাড়ির কাছাকাছি পৌঁছে গাড়ির উপরে উঠে পড়ে একজনকে চেপে ধরল রাখালবাবু। আমি তাড়াতাড়ি গাড়ির সামনে গিয়ে গাড়োয়ানকে পিস্তল তুলে গাড়ি থামাতে বললাম। অন্ধকারের সুযোগ নিয়ে একজন গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। আমি তাকে একবার সাবধান করলাম, কিন্তু সে কথা শুনছে না দেখে আমায় বাধ্য হয়ে গুলি চালাতে হলো। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমার কাছে রাখালবাবুর কাছে জোরালো টর্চ ছিল। গাড়িটা দাঁড়ানোর পরেই আমরা এক হাতে টর্চ চালিয়েছিলাম। সেই টর্চের আলোয় লোকটার পা লক্ষ্য করে আমি গুলি চালালাম, আর তার পায়ে গুলি লাগতেই সে ধপ করে মাটিতে পড়ে গেল। এরপরে আর কেউ পালানোর চেষ্টা করলো না বটে, তবে তাদের চারজনকে ধরে নিয়ে আসতে সামান্য অসুবিধা হতো, কিন্তু তাদের মধ্যে দুজনের গুলি লাগায় আর একজন অক্ষত থাকায় আমাদের কাজটা সুবিধা হলো। সেই গাড়িতেই আমরা সবাইকে নিয়ে থানায় ফিরে এলাম। পরে জানা গেল গাড়োয়ান এই সমস্ত কিছুর মধ্যে নেই, তাকে টাকার লোভ দেখিয়ে এখানে আনা হয়েছিল। যাই হোক, সবাইকে ধরা হলো। সেদিন রাতেই তাদেরকে নিয়ে থানায় চলে আসলাম। ক্রমে জানা গেল তারা ওই লোক দুটোর সাথেই পরিচিত, আর তাদের গোটা দলের মধ্যে কয়েকজন মাত্র সেখানে রয়েছে। আরও অনেকেই রয়েছে যারা বাইরে। তাদের কাছ থেকে সমস্ত তথ্যই জানা গেল, আর তাদের কথার উপর ভিত্তি করে আরও কয়েকজনকে গ্রেফতার করা হলো। সে 3টে মূর্তি উদ্ধার হলো, এমনকি সেই লোকটাকে কে মেরেছে সেই কথাটা জানা গেল। লোকটা তাদের দলেরই ছিল, তবে সেদিন রাতে মূর্তির দাম নিয়ে কোনো ঝামেলা হয়, তাদের মধ্যে একজন তাকে খুন করে, আর তারপর তার টাকা পয়সা এমনকি সমস্ত কিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে তদন্ত করতে গিয়ে সকলে ভেবেছিল এই কাজ কোনো মানুষের নয়, সেই কাজটা যে আসলে মানুষের সেটা প্রমাণিত হয়ে গেল। রাখালবাবুর বন্ধু সেই অফিসারটি আমায় বলেছিলেন, ব্যোমকেশ বাবু, সত্যি আপনি গোয়েন্দা মানুষ। আমি তো ভেবেছিলাম এই কাজ মানুষের নয়। আপনি প্রমাণ করে দিলেন এই কাজটা মানুষের। কিন্তু আপনি কিভাবে সন্দেহ করেছিলেন, হ্যাঁ, যে ওই চুরিগুলো আর এই খুনের ব্যাপারটা একসাথে জড়িয়ে রয়েছে? দেখুন, আমি গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। তবে হ্যাঁ, চুরিগুলোর সাথে যে খুনের সম্পর্ক রয়েছে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে মনে হয়েছিল, কারণ ওই বাড়িতে যে কিছু একটা ছিল সেটা আমি বুঝতে পারছিলাম, অথচ ওই লোকটার মৃত্যুর পর সেটা নেই। তার মানে দামি কিছু একটা হবে সেটা সরিয়ে ফেলা হয়েছে, অথচ সেদিন রাতে সেখান থেকে সেটা সরানো হয়নি বলে আমার অনুমান হচ্ছিল। তারপর শহরে পরপর 2টো চুরি আরও মূর্তি উধাও হওয়ার পরে আমার সন্দেহ হলো ওই বাড়িতেই মূর্তিগুলো রয়েছে, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছিলাম না। তারপরে লোকগুলো রাতের বেলা ওখানে ঘোরাফেরা করা দেখে আমার অনুমান হয় ওই বাড়ির কোথাও মূর্তিগুলো লুকিয়ে রাখা হয়েছে। সেই সময় সুযোগ বুঝে সরিয়ে ফেলা হবে, কারণ ওই বাড়িটার মতো আর অন্য কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে মূর্তিগুলো লুকিয়ে রাখা যায়। ওখানে মানুষ ভূতের ভয় কখনোই যাবে না। তাই পুলিশি পাহারা তুলে দিয়ে আরেকটা চুরির জন্য অপেক্ষা করছিলাম। অপরাধীরা ভেবেছিল আমরা কেসটা ছেড়ে দিয়েছি, তাই তারা আরও একটা চুরি করা এবং তারপরেই ধরা পড়ে যায়। তবে অপরাধীরা সাথে সাথে সেই 3জন কাজের লোককেও কিন্তু শাস্তি দিতে হবে। তারা টাকার জন্য চুরি করতে সাহায্য করেছিল কিংবা চুরি করেছিল। হ্যাঁ, অবশ্যই ব্যোমকেশবাবু। অপরাধ করা আর অপরাধীকে সাহায্য করা তো দুটোই যে সমান অপরাধ। যাক, একসাথে তাহলে 2টো সমাধান হলো, একটা চুরির আর একটা খুনের। ব্যোমকেশবাবু, সেদিন যদি আপনাকে ওই খুনের ব্যাপারটা না বলতাম, তাহলে হয়তো কেসটা এত সহজে সমাধান হতো না, তাই না? আমি হেসে উঠেছিলাম। রাখালবাবুকে তেমন কিছুই বলিনি। ব্যোমকেশ কথা শেষ করে চুপ করতেই দাশবাবু বললেন,
একটা কথা বলবো? আচ্ছা, আপনি কি করে সন্দেহ করেছিলেন যে ওই চুরিগুলোর পেছনে কাজের লোকের হাত রয়েছে? কাজের লোকগুলোর উপর থেকে পুলিশি পাহারা তুলে নিল, তাদের ব্যাপারে খোঁজ খবর আমি চালিয়ে চলেছিলাম। আর সেই খোঁজ খবর নিতে গিয়ে জানা গিয়েছিল চুরিটা হওয়ার পর কাজ থেকে তাদের ছাড়িয়ে দিল, তারা কিন্তু নতুন কাজের কোনো চেষ্টা করেনি। এর একটাই কারণ হতে পারে, তাদের হাতে বেশ কিছু টাকা এসেছিল এবং তারা এমন কোনো কাজের সাথে জড়িত হয়েছিল যে কাজে তারা নতুন করে টাকা পাচ্ছে, তাই নতুন করে কাজ খোঁজার তাদের প্রয়োজন নেই। আর ওই চুরিতে থাকার জন্য তারা যে বেশ কিছু টাকা পেয়েছিল সেই খবরটা আমরা পরে জানতে পেরেছিলাম। আর সেই সময় তারা যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিল সেই ব্যাপারটাও আমাদের নজরে ছিল। এভাবে খবর করতে গিয়ে দেখা যায় 3 জন কাজের লোক যার সাথে দেখা করছে, মাঝে মাঝে সেই লোকটি একজন। তবে তখন আমরা শুধু খবর জোগাড় করছিলাম, কোনো পদক্ষেপ নিচ্ছিলাম না। তুমি রাখাল বাবুকে দিয়ে ওই এলাকায় কেন প্রচার করে দিয়েছিলে যে ওই বাড়িতে ভূত থাকে? ব্যাপারটা ওই এলাকার মানুষদের জানানো প্রয়োজন ছিল, কারণ যে অপরাধীরা ওই বাড়িতে আস্তানা গেড়েছে কিংবা মূর্তি লুকিয়ে রাখছে তারা সেই ব্যাপারটা চাইতো। তারা চাইতো সবাই যেন জানে ওই বাড়িতে ভূত রয়েছে, তাহলে আশেপাশের লোকজন ওই বাড়ি থেকে দূরে থাকবে। আর তারা নিশ্চয়ই আশেপাশের লোকজনদের সাথে সরাসরি না হলেও পরোক্ষভাবে কথাবার্তা বলতো, আর তাতে তারা ওই বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিত। তাই আমি চেয়েছিলাম তারা যেন তাদের ইচ্ছে সম্পূর্ণ হয়েছে এমনটা মনে করে। ওই বাড়িতে যে ভূত রয়েছে সেটা পুলিশও মেনে নিয়েছে, তাতে তারা একটু অসাবধান হয়ে যাবে, আর সেটাই হয়েছিল। সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। কিন্তু ব্যোমকেশবাবু, আজ যে কেসটা আমি নিয়ে এসেছি সেটাই কিন্তু এমন কিছু নেই। আর ওই লোকটা সম্প্রতি ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকতে এসেছিল বাইরে থেকে, অন্য কোনো মতলবে এসে পড়া নয়। সেক্ষেত্রে তার মৃত্যু হওয়ার সাথে কিন্তু অন্য কোনো কিছু সম্পর্ক থাকতে পারে না। কি থাকতে পারে আর কি না থাকতে পারে সেটা তো ঘটনাস্থলে গিয়ে দেখা যাবে। তবে আগে কেসের ব্যাপারে আরও একটা কথা বলা দরকার, সেটা এখনো বলিনি। এই কথা শুনে দাসবাবু আর আমি উৎসাহী চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ মুখের সামনে দুটো হাত রেখে চুপ করে বসে রইল। তারপরে বলল, বাড়িটার বাগানে কিন্তু শুধু সেই মূর্তিগুলো ছিল না। আমরা পরে সেই বাড়িটার উঠোনে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করে দেখেছিলাম, সেখান থেকে এমন অনেক কিছু বেরিয়ে এসেছিল যেগুলো চোরা চালান করা হতো। তার মধ্যে বেআইনি অস্ত্র, এমনকি নেশার দ্রব্য ছিল। গোটা ব্যাপারটার পেছনে বড় একটা দলের হাত ছিল। সেই দলের সমস্ত মানুষকে ধরা যায়নি, তবে যে কজনকে ধরা গিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়। তবে এসব ক্ষেত্রে শাস্তি বলতে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, তাদেরকে বেশ কয়েক বছর জেলে আটকে রাখা হয়। তবে সে ব্যাপারটা অনেক বছর আগে হয়ে গেছে। দাসবাবুর কাছ থেকে কেসটার ব্যাপারে প্রথম তাদের কথাই মনে পড়েছিল। এতদিনে কিন্তু জেল থেকে তাদের বেরিয়ে আসার কথা আমার কেন জানি না মনে হচ্ছে। ব্যোমকেশ কথাটা শেষ করল না, মাঝ পথেই থেমে গেল। তাই দেখে আমি বললাম, তোমার কি মনে হচ্ছে তারাই জেল থেকে বেরিয়ে আবার এমন কাজ শুরু করেছে? কিন্তু এক্ষেত্রে তো চুরি বা অন্য কিছু নেই, শুধুমাত্র একটা খুন হয়েছে। তার সাথে ওদের সম্পর্ক থাকতে পারে? অজিত, আগের কেসে যখন শুধু খুনের কথাটা আমরা জানতে পেরেছিলাম তখনও কিন্তু আমরা ভাবতে পারিনি তার সাথে চুরির আর এত কিছু সম্পর্ক রয়েছে। ঠিক কোন ঘটনা কোথা থেকে কোথায় সম্পর্কিত তা কিন্তু এত সহজে ধরা যায় না। দাসবাবু বোধহয় অধৈর্য হয়ে পড়েছিলেন, তাই একরকম উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ব্যোমকেশবাবু, অনেকক্ষণ তো হলো, এবার চলুন ওখানে। আমার কনস্টেবলদের রেখে এসেছি, আপনি চলুন। গিয়ে ঘটনাস্থলটা দেখার পরে আমরা মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিয়ে যাব। আপনি না দেখা পর্যন্ত সে কাজটা আমরা করতে পারছি না তো। বাহ দাসবাবু, এই কাজটি আপনি খুব ভালো করেছেন। মৃতদেহ দেখলে অনেক সময় কে সে অনেক কিছু ধারণা করা যায়। অজিত, তোমার আশা করি এখন কোনো কাজ নেই, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। আমার আবার এখন কি কাজ? একটু অপেক্ষা করো, পোশাকটা বদলে নি। ব্যোমকেশ আর আমি পোশাক বদলে নিতেই দুজনে মিলে দাসবাবুর সাথে পুলিশের জিপে করে বেরিয়ে পড়লাম। ঘটনাস্থলের উদ্দেশ্যে যেতে যেতে বারবার মনে হচ্ছিল ব্যোমকেশের একটু আগে বলা কেসের ঘটনাগুলো, তাহলে এই কেসের ক্ষেত্রেও কি তেমনই কিছু ঘটবে? একটা আপাত নিরীহ কোনোকে এত বড় একটা চুরি আর একটা গোটা চোরাচালান চক্রের সাথে ব্যোমকেশ যেভাবে মিশিয়ে ফেলে ধরতে পেরেছিল, এই দেশেও কি তেমন বড় কিছু লুকিয়ে আছে নাকি? অতি সামান্য একটা খুনের ঘটনা, যেটাকে দাসবাবুর মতো মানুষের কাজ বলে হতে পারে না, সেটা কি এমনি কোনো মানুষের? আসলে মানুষের চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে বলে তো অন্তত আমার কখনোই মনে হয় না। তবু অপেক্ষা করতে লাগলাম আমাদের জন্য কি অপেক্ষা করছে তা দেখার জন্য।